বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে আলোচনার মাঝেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। প্রিয় দর্শক, তাহলে কি বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে? এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা, সঙ্গে থাকুন। এবারে জানাবো এক দেশ এক ধর্ম এজেন্ডা বাস্তবায়নে ভারতে মুসলমানদের উপর নির্যাতন। ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি কর্তৃক পরিচালিত মানবিক সংকটের দ্বার প্রান্তে প্রায় 1 কোটিরও বেশি মুসলিম। এদিকে গাজায় একদিনে আরও 39 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় আরও অন্তত 39 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এর ফলে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় 51,000-এ পৌঁছেছে। এবারে থাকছে ইরানে 8 পাকিস্তানিকে হত্যা, জবাব চায় ইসলামাবাদ। ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশে শনিবার পাকিস্তানের 8 জন নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ইরানের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। এদিকে এ ঘটনায় ইরানের কাছে জবাব চেয়েছে পাকিস্তান। মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিত্য নতুন আন্তর্জাতিক আপডেট সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ইরানের সঙ্গে আলোচনার মাঝেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। একদিকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বৃদ্ধি। যুক্তরাষ্ট্রের এমন দ্বিমুখী কৌশল নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। পরমাণু কর্মসূচি নিয়ে এই আলোচনাকে উভয় পক্ষই ইতিবাচক ও গঠনমূলক বলে আখ্যায়িত করলেও এই সময়ে পশ্চিম এশিয়ায় যুদ্ধবিমান এবং সেনা উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মাস্কাটে অনুষ্ঠিত এই বৈঠক ছিল ট্রাম্প প্রশাসনের অধীনে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম পরোক্ষ আলোচনা। দীর্ঘদিন পর পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের লক্ষ্যে এমন আলোচনায় বসা দুই দেশের জন্যই তাৎপর্যপূর্ণ। আলোচনার দ্বিতীয় দফা রোমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি। হঠাৎ কেন সামরিক শক্তি বৃদ্ধি? আলোচনার ঠিক মাঝেই যুক্তরাষ্ট্রের এমন সামরিক প্রস্তুতি কী বার্তা দিচ্ছে? এ নিয়ে উদ্বেগ এবং কৌতূহল উভয়ই বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। সে কারণে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেখানে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশনা দিয়েছেন। যদিও পেন্টাগন নির্দিষ্ট করে বলেনি কত সংখ্যক যুদ্ধবিমান কিংবা কোন কোন ঘাঁটিতে এগুলো মোতায়েন করা হচ্ছে। তবু মার্কিন বিমান বাহিনীর এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী পরমাণু অস্ত্র বহনে সক্ষম B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান পাঠানো হচ্ছে পশ্চিম এশিয়ায়। বিশ্লেষকদের ধারণা, ইরাক, কাতার, জর্ডান এবং কুয়েতে এই বোমারু বিমান মোতায়েন করতে পারে ওয়াশিংটন। তাহলে কি পুরনো কৌশলের পুনরাবৃত্তি? বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র তাদের পুরনো কৌশলই অনুসরণ করছে। একদিকে আলোচনার টেবিলে বসে শান্তির বার্তা, অন্যদিকে সামরিক হুমকি দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা। অতীতে লিবিয়া, ইরাক এবং আফগানিস্তানে এই কৌশল প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ ইরান এবার আলোচনায় রাশিয়া ও চীনের সমর্থন নিয়ে বসেছে। বিশ্লেষকরা বলছেন, এই দুটি পরাশক্তির অংশগ্রহণে ইরানকে আগের চেয়ে অনেক বেশি কূটনৈতিক শক্তি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আরাকচি চলতি সপ্তাহের শেষ দিকে মস্কো সফরে যাচ্ছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাস্কাট আলোচনার অগ্রগতি নিয়ে রাশিয়ার সঙ্গে মত বিনিময় করতে এই সফর। রাশিয়া বরাবরই ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং পরমাণু আলোচনার অন্যতম প্রধান অংশীদার। ফলে ইরানের কূটনৈতিক সিদ্ধান্তে রাশিয়ার মতামত গুরুত্ব হয়ে উঠেছে। ইরানের অভ্যন্তরেও এই আলোচনা নিয়ে চলছে বিতর্ক। অনেকেই কঠোরপন্থী এই আলোচনায় ক্ষুব্ধ। তাদের অভিযোগ, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির মতো পরিণতি হতে পারে খামেনিরও। উল্লেখ্য, গাদ্দাফি গণবিধ্বংসী অস্ত্র ত্যাগ করবার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় গিয়েছিলেন, কিন্তু পরে বিদ্রোহীদের হাতে নির্মমভাবে নিহত হন। এই ঘটনার উদাহরণ টেনে কট্টরপন্থীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকম সমঝোতার বিরোধিতা করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের জানান, তিনি ইরান ইস্যুতে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চান। আলোচনা ব্যর্থ হলে সামরিক অভিযান চালাতে হুমকিও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, পরিস্থিতি স্পষ্টভাবেই ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার মাধ্যমে ইরানকে প্রমোশিত করতে চাচ্ছে, অন্যদিকে সামরিক শক্তি বাড়িয়ে চাপ বজায় রাখার কৌশল নিচ্ছে। আর ইরান অতীত অভিজ্ঞতা এবং মিত্র শক্তির সমর্থনকে সামনে রেখে এই চাপের কূটনৈতিক জবাব দিতে প্রস্তুত বলেই মনে করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার নামে এই সামরিক উত্তেজনা আসলে কতটা স্থিতিশীলতা বয়ে আনবে তা সময়ই বলে দেবে। এক দেশ এক ধর্ম এজেন্ডা বাস্তবায়নে ভারতে মুসলমানদের উপর নির্যাতন। ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি কর্তৃক পরিচালিত মানবিক সংকটের দ্বারপ্রান্তে প্রায় ১ কোটিরও বেশি মুসলিম। এ ঘটনায় আসামের বিরোধী দলীয় নেতা রিপন বোরা বলেছেন, মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিজেপি সারা দেশে ভারতে তাদের উপর নির্যাতন চালাচ্ছে। বিজেপি এজেন্ডা এক দেশ এক ধর্ম বাস্তবায়ন। রোববার মিডল ইস্ট মনিটরের এক তথ্যচিত্রে বর্ণনা দেওয়া হয়েছে। তথ্যচিত্রে রিপন বোরা বলেছেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্র্যাকডাউনের নামে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছেন। তাদের কট্টর হিন্দুত্ববাদী আদর্শের সাথে সঙ্গতি রেখে দলটি অবৈধ গণগ্রেপ্তারের মাধ্যমে মুসলিমদের লক্ষ্যবস্তু করেছে। নির্বিচারে তাদের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা ভেঙে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে আটক কেন্দ্রে রাখা হয়েছে। এসব আটক ব্যক্তিদের সঙ্গেও দুর্ব্যবহার করছে তারা। তথ্যচিত্রে বলা হয়, ধারাবাহিক ঘৃণামূলক বক্তৃতায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার মুসলিমদের বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন। হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে শোনা যায়, বাংলাদেশ থেকে আসা মুসলিমরা আসাম রাজ্য দখল করবে। আসামে বাড়িঘর ভেঙে দেওয়ার কারণে ওই এলাকার বাইরে এখন শিবিরে বসবাস করতে হচ্ছে তাদের। শিবিরে বসবাসকারী আসিয়া খাতুন নামের এক নারী কাঁদতে কাঁদতে বলেন, আমার স্বামীকে ধরে নিয়ে গেছে, তার সাথে দেখা করতে গেছিলাম, ছাড়ানোর চেষ্টা করেছি, তারা ছাড়েনি। আর ২-১ দিন দেখব, তাকে না ছাড়লে আগে বেডিরে বিষ খাওয়ামো, পরে নিজে খামো। এমন আর্তনাদ শুধু তাদের নয়, ওই এলাকায় বসবাসরত প্রত্যেকটি নারী মুসলিমদের। ফরিদা বেগম নামের আরেক নারী প্রতিবেদককে তার ঘরবাড়ি ভেঙে ফাঁকা করে ফেলা জায়গা দেখিয়ে বলেছিলেন, এইখানে আমার বাড়িঘর ছিল, এইখানে আমি ছেলে মেয়ে নিয়ে থাকতাম, এর পাশে আমার গোয়ালঘর ছিল। কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার কয়েকটি গরু ছাগল ছিল, এখন আর কিছুই নেই। শিবিরে আমরা খুব খারাপ অবস্থায় আছি।